গল্পের নাম প্রেম চিরন্তনী। লেখনীতে অদিতি ঘোষ। আজ সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকেছেন জুথি। কৈশোর থেকে দোল পূর্ণিমার এই দিনটাই মধুর এক আবেশে ভরে থাকে জুথির মন। ঠাকুরদার প্রতিষ্ঠা করা রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে ফুলের মালা মুকুট পরিয়ে সাজাতে সাজাতে নিজের অজান্তেই কৈশোরের দরজাটা কখন যেন ফাঁক করে ফেলেছেন। ৫৪টা বসন্ত পেরিয়ে আসা জুথিকা ব্যানার্জি। সেদিনও ছিল দোল পূর্ণিমা। ক্লাস 10-এ পড়া জুথি ভোরে ভোরে উঠে মায়ের সঙ্গে ঘুম চোখেই গিয়েছিলেন পাড়ায় রাধা গোবিন্দের মন্দিরে। ভোর 4টে থেকেই মন্দির চত্বরে অনেক মানুষের ভিড়। সবাই একে একে গিয়ে ঠাকুরের চরণে আবির দিয়ে একবার করে দোলনাটা দুলিয়ে দেওয়ার সুযোগের অপেক্ষায় রত। মন্দির সংলগ্ন শ্বেতপাথরের বিশাল দাওয়ায় মায়ের পাশে বসে অপেক্ষা করছিলেন জুথিকাও। ফুলের দোলনায় দোদুল্যমান রাধাকৃষ্ণের যুগল মূর্তির দিকে তাকিয়ে জুথির চোখের সামনে ভেসে উঠেছিল পাহাড়ের কোলে দোলনায় বসে থাকা আরও দুই প্রেমিক প্রেমিকার মুখ। পাঠ্যপুস্তকে সদ্য পড়া সোলাঙ্কি রাজকুমারী ও বাপ্পাদিত্যর প্রেম কাহিনী তখন মনের মধ্যে জাগাচ্ছে এক অদ্ভুত শিহরণ। পেতলের রেকাবগুলোই ঢেলে রাখা আবিরের থালা থেকে এক মুঠো আবির রাধাকৃষ্ণের পায়ে ছড়িয়ে দিয়েছিলেন জুথি। সেই লাল রঙের আবিরের ছোঁয়ায় প্রথম রং ধরেছিল জুথিকার মনে। মন্দির থেকে ফিরে এসেছিলেন একরাশ ভালো লাগা নিয়ে। বাড়িতে ঢুকতে গিয়েই দেখা হয়েছিল সিদ্ধার্থদার সঙ্গে। পুরো 6টা বছর পর সিদ্ধার্থদাকে চিনতে অসুবিধাই হয়েছিল জুথিকার। সিদ্ধার্থদা বড় মাসির ভাসুরের ছেলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বড় মাসির সঙ্গে যখন জুথিদের বাড়িতে এসেছিল সিদ্ধার্থদা, তখন জুথি ক্লাস 4-এর ছাত্রী। কটা দিন জুথিকা আর বিথিকার সঙ্গে গ্রামটা ঘুরে ঘুরে দেখেছিল সিদ্ধার্থদা। কিন্তু 6 বছর পরে এতটাই বদলে গিয়েছিল সিদ্ধার্থদার চেহারাটা যে চিনতে বেশ অসুবিধা হয়েছিল তাকে। যুবক সিদ্ধার্থদার চোখে চোখ পড়তেই লজ্জায় ঘরে ঢুকে গিয়েছিল জুথিকা। বড় মাসিরা থাকতেন শান্তিনিকেতনে। মেসোমশাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। জুথির থেকে 8 বছরের বড় সিদ্ধার্থদা তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিটা নিয়ে সবে চাকরিতে জয়েন করেছে। ফারাক্কায় পোস্টেড। ছোট মাসির করা টেলিগ্রাম পেয়ে চাকরি ক্ষেত্র থেকে সোজা এসেছে জুথিদের বাড়ি। উদ্দেশ্য জুথিদের 4 ভাই বোনকে বসন্ত উৎসব উপলক্ষে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া। তখন মোবাইল তো দূরের কথা, গ্রামে ল্যান্ডফোনই ছিল না। বড় মাসি চিঠি লিখে জানিয়েছিলেন মেসোমশাই নিতে আসবে ওদের, কিন্তু মেসোমশাইয়ের পরিবর্তে সিদ্ধার্থদা যে আসবে এটা কেউ ভাবেনি। জুথিকার বোন বিথিকা তখন ক্লাস 8। জুথি আর বিথির যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিল মা, কিন্তু বাবা সতীনাথ ব্যানার্জির সমর্থন ছিল 16 আনা, তাই মায়ের আপত্তি ধোপে টাকেনি। তাড়াতাড়ি তৈরি হয়ে 4 ভাই বোন রওনা দিয়েছিলেন সিদ্ধার্থর সঙ্গে। সিদ্ধার্থদা মাকেও অনুরোধ করেছিল যাওয়ার জন্য, কিন্তু বাবার অসুবিধার কথা ভেবে মা যেতে পারেনি। তাই সকলকে দেখে রাখার দায়িত্ব পড়েছিল জুথিকার উপর। সেই শুরু ভাই বোনদের দায়িত্ব নেওয়ার। সেটা যে পরবর্তী সারা জীবনের জন্য বহাল হলো সেদিন জানতেও পারেনি কিশোরী জুথি। খুব আনন্দ করেছিল জুথিরা সেবার শান্তিনিকেতনে বসন্ত উৎসবে গিয়ে। স্বপ্নের মতো কেটে গিয়েছিল 3টে দিন। 3 দিন পর বাবা গিয়ে নিয়ে এসেছিলেন ওদের। বাড়ি ফেরার পরও বেশ কদিন ভালো লাগায় ভরেছিল মনটা। সিদ্ধার্থদার সঙ্গে 3 দিন কাটানোর পর ওর প্রতি একটা দুর্বলতা অনুভব করত জুথি। সেটা যে শুধু ভালো লাগা নয়, আরও বেশি কিছু, তা বুঝেছিলেন অনেক পরে। জুথিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার এসেছিল সিদ্ধার্থদা বড় মাসির সঙ্গে। 2 দিন কাটিয়ে গিয়েছিল ওরা জুথিদের বাড়ি। ঘুরতে ফিরতে যতবারই চোখাচোখি হচ্ছিল সিদ্ধার্থের সঙ্গে, অদ্ভুত এক শিহরণ অনুভব করছিলেন জুথি বুকের মধ্যে। সিদ্ধার্থের চোখের মুগ্ধ দৃষ্টির কাছে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করছিল বারবার। ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পরদিনই চলে যাবে সিদ্ধার্থদা। কথাটা ভেবে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল জুথির। মন খারাপ নিয়ে রাত্রে শুতে যাওয়ার আগে একা দাঁড়িয়েছিলেন বারান্দায়। ঠিক তখনই ছোট ভাই পলাশ হাতে ধরিয়ে দিয়েছিল ছোট্ট একটা চিরকুট। সেদিনও ছিল পূর্ণিমা। আকাশে মেঘ জমেছিল। মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে উঠেছিলেন চন্দ্রদেব। পাতকুয়ার ধারে জুঁই ফুলের গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছিল। সমস্ত বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ছিল তাদের সুবাস। সিদ্ধার্থর গোপন আমন্ত্রণকে উপেক্ষা করার শক্তি ছিল না জুথির। গাছ থেকে এক মুঠো জুঁই ফুল তুলে অপেক্ষা করছিল সিদ্ধার্থ।
ফুলগুলো জুথির হাতে ঢেলে দিয়ে ওর ভালোবাসার কথা জানিয়েছিল। আবেগে কাঁপতে কাঁপতে জুথি অস্পষ্টে বলেছিল, এই কালো মেয়ের মধ্যে কি পেলেন আপনি? দুরন্ত আবেগে জুথিকে বুকের মধ্যে টেনে নিয়ে সিদ্ধার্থ বলেছিল, দেখেছি তার কালো হরিণ চোখ। সেদিন তার কপালে ঠোঁটে এঁকে দেওয়া সিদ্ধার্থের চুম্বনের স্পর্শ যেন আজও অনুভব করেন জুথিকা। সিদ্ধার্থ বলেছিল, তোমার গ্র্যাজুয়েশনের পরই বিয়েটা সেরে ফেলব। জুথিকা আপত্তি জানিয়েছিলেন সিদ্ধার্থের সিদ্ধান্তে। না, আমি মাস্টার্স করে তারপর বিয়ে করব। সিদ্ধার্থ বলেছিল, তাই হবে, 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে। চাঁদের বাঁধ ভাঙা হাসির দাপটে দুজনের মনে যখন প্রেমের জোয়ার বইছিল, তখন অলক্ষ্য থেকে হয়তো বিদ্রূপের হাসি হেসেছিলেন ভাগ্যদেবতা। জীবনে আর কোনো দিন যে ওভাবে কাছে পাবেন না সিদ্ধার্থকে, সে কথা সেদিন কল্পনাও করতে পারেননি জুথিকা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার দিন 15 আগে জুথিকাদের পরিবার গিয়েছিল হরিদ্বার। সতীনাথ ব্যানার্জি চাকরি করতেন ইস্টার্ন রেলওয়ের অফিসার র্যাঙ্কে। তবে খুব একটা বেড়াতে যাওয়া হয়ে উঠত না। আপত্তিটা থাকতো স্ত্রীর তরফ থেকে। সোমনাথ মাঝে মাঝে প্রস্তাব রাখতেন, কিন্তু 4 ছেলেমেয়ের পড়াশোনার ক্ষতির কথা ভেবে রাজি হতেন না জুথিকার মা রমলা। সেবার নিজেই প্রস্তাব দিয়েছিলেন রমলা। সোমনাথ রিজার্ভেশন করে আসার পর খুব লাফালাফি করেছিল 4 ভাই বোন। জুথিকার বোন বিথিকা সেবার মাধ্যমিক দিয়েছিল। বড় ভাই অশোক পড়ত ক্লাস 6-এ, আর ছোট ভাই পলাশের তখন ক্লাস 3। ব্যাগপত্র গোছাতে গোছাতে রমলা বলেছিলেন, এবার বেড়াতে যাওয়ার কথা বললাম জুথির কথা ভেবে। এরপর ওর পড়াশোনার চাপ বাড়লে আর যাওয়া হবে না। স্ত্রীর কথাকে সমর্থন করে সতীনাথ বলেছিলেন, একদম ঠিক বলেছ। আমি আমার মেয়েকে আমার বাবার মতো একজন ভালো টিচার হিসেবে দেখতে চাই। আমি জানি ও আমার ইচ্ছে পূরণ করতে পারবে। জুথিকা ভয় মেশানো গলায় বলেছিলেন, আমি পারবো তো বাবা? মেয়েকে সাহস দিয়েছিলেন সতীনাথ, আলবাত পারবি। মনে মনে স্বপ্নে দেখেছিলেন জুথিকা। ভাবছিলেন আর একটু বেশি সময় না হয় চেয়ে নেবেন সিদ্ধার্থর কাছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন পূরণ হয়নি বাবা মেয়ে কারুরই। হঠাৎ ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সব কিছু। হরিদ্বার পৌঁছানোর পর প্রথম দিনটা ছেলে মেয়েদের সঙ্গে খুব মজা করে কাটিয়ে দিয়েছিলেন সতীনাথ। দ্বিতীয় দিন দুপুরে খাওয়া দাওয়ার পর বুকে একটা ব্যথা অনুভব করেন সতীনাথ। রমলা অস্থির হয়ে ওঠেন। পাশের ঘরে গিয়ে খবর দেন জুথিকাদের। তাড়াতাড়ি বেরিয়ে আসেন জুথিকা, কিন্তু ভালো করে কিছু বোঝার আগেই চোখের সামনে চেয়ারের উপর হেলে পড়ে সতীনাথের দেহটা। হোটেলের ম্যানেজারের তৎপরতায় অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছিল তাড়াতাড়ি, কিন্তু শেষ রক্ষা হয়নি। হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় 48 বছরের সতীনাথ ব্যানার্জিকে। সেদিন কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে পরিণত হয়ে গিয়েছিলেন 18 বছরের জুথিকা ব্যানার্জি। মা আর ভাই বোনদের সামলাতে গিয়ে পিতৃবিয়োগের শোক ভুলে যেতে হয়েছিল তাঁকে। হরিদ্বারেই বাবার শেষকৃত্য সম্পন্ন করে সকলকে নিয়ে বাড়ি ফিরেছিলেন জুথিকা। জুথিকার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের দিনই ছিল সতীনাথ ব্যানার্জি আদ্যশ্রাদ্ধ। তখন ভাই দুটো নেহাতেই ছোট, তাই বাবার পারলৌকিক কাজ করতে হয় জুথিকাকেই। দু চোখে জল নিয়ে কাঁপা কাঁপা স্বরে পুরোহিতের বলা মন্ত্রগুলো উচ্চারণ করেছিলেন জুথিকা। তারই মধ্যে সহপাঠিনীরা এসে দাঁড়িয়েছিল পাশে। সুযোগ বুঝে জানিয়েছিল ওর রেজাল্ট। জুথিকা শুধু ফার্স্ট ডিভিশনে পাসই করেনি, ইংলিশে লেটার পেয়েছিলেন। খবরটা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন জুথিকা। বাবার কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল। দাদুর কাছে পড়ে ছোট থেকে ইংরেজির ভিতটা পাকা হয়ে গিয়েছিল জুথিকার। বাবা চেয়েছিলেন জুথিকা যেন ইংলিশে অনার্স নিয়ে পড়ে, কিন্তু এমনই দুর্ভাগ্য যে বাবা তার বড় মেয়ের রেজাল্টটাও দেখে যেতে পারলেন না। আজ সকাল থেকেই অশোক পলাশ 2 ভাই আর তাদের বউদের যেন একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে জুথিকার। 2 ভাই চা খেয়েই একসঙ্গে বাজার করতে বেরিয়ে গিয়েছিল। অন্যদিন যে কোনো একজন যায়। এদিকে সব ঘরে বিছানায় চাদর টেবিল কভার চেঞ্জ করতে ব্যস্ত হয়ে পড়েছে 2 ভাইয়ের বউ স্বাতী আর রঞ্জনা। অশোক বাড়ি ঢুকলো এক গোছা রজনীগন্ধা নিয়ে। ভাইয়েরা এখন তো আর কেউ ছোট নেই। অশোকের বয়স 48 আর পলাশের 44। এখন ওদের সব ব্যাপারে প্রশ্ন করতে খারাপ লাগে জুথিকার। অবশ্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে দিদির সঙ্গে আলোচনা না করে এক পাও এগোয় না ওরা। কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল। জুথিকার মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে। বিশেষ কেউ কি আসবে বাড়িতে? কিন্তু কে সে? যাক, এই নিয়ে মাথা না ঘামানোই ভালো।
মনের মধ্যে অভিমানটা চেপে রাখলেন যূথিকা। মনে মনে বললেন, ওদের সংসার ওরাই বুঝে নিক এবার। যূথিকাকে অবাক করে দিয়ে 9টা বাজতেই বিথি এলো ও স্বামী আর ছেলেকে নিয়ে। ঠাকুরঘর থেকে প্রশ্নটা ছুড়ে দিলেন যূথি, বিথি তোরা আসবি জানাসনি তো? বিথি দিদির কথার উত্তর না দিয়ে বললেন, তোর পুজো মিটতে আর কত দেরি, একটু তাড়াতাড়ি কর। কেন রে, তাড়াতাড়ি করে কি করব? আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় না সাথী আর রঞ্জনা। রান্না ছাড়া আর কোনো কাজও তো থাকতে পারে। অন্য কি কাজ? বিয়ের কথা পাকা করতে পাত্র নিজে আসছে, তার দিকে খেয়াল রাখতে হবে না? চমকে উঠলেন যূথিকা। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন ঠাকুরঘর থেকে। বিয়ে? কার বিয়ে? কি ভেবেছে সব? আমি বেঁচে থাকতে এ কাজ কখনো হতে দেব না। অশোকের কি মাথা খারাপ হয়েছে? একদিন কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়েছে বলে ওই 19 বছরের মেয়েটার বিয়ে দিয়ে দিতে হবে? একটানা কথাগুলো বলে থামলেন যূথিকা। রিয়া আর রিজু আবির নিয়ে কাড়াকাড়ি করছিল। ওদের দিকে তাকিয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যূথিকার। এখনও ছেলে মানুষে যায়নি যে মেয়ের, তার কিনা বিয়ে দিতে চায় এরা? না, এটা কিছুতেই মেনে নেবেন না যূথিকা। উচ্চ মাধ্যমিকের পর নিজের আর পড়া হয়নি, এই আফসোস সারা জীবনের জন্য রয়ে গেছে তার। বাবার পোস্টে বহাল হতে না পারলেও রেলে ক্লার্কের পদে নিয়োগ করা হয়েছিল তাকে। তারপর নিজের চেষ্টায় একটার পর একটা ডিপার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ বাবার পোস্টে উঠে এসেছেন। যূথিকার প্রচেষ্টায় সংসারটা বেঁচেছে, ভাই বোনদের পড়াশোনা হয়েছে, সংসার হয়েছে। কিন্তু যূথিকার কপালে না জুটেছে বড় ডিগ্রি, না জুটেছে বর, না জুটেছে নিজের আলাদা কোনো সংসার। তবু এখনও প্রাণ দিয়ে আগলে রেখেছেন এই সংসারটাকে। এ সংসারে খারাপ কিছু হতে দিতে পারবেন না তিনি। ভাইজির পড়া বন্ধ করে বিয়ে দিতে দেবেন না কিছুতেই। অশোক, অশোক! যূথিকার ডাক কানে যেতে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলেন অশোক ব্যানার্জি। কি হয়েছে বড়দি? রাগে ফুঁসতে ফুঁসতে যূথিকা বললেন, কি ভেবেছিস মনে তোরা? যা ইচ্ছা তাই করবি? রিয়া সেদিন কলেজ থেকে বন্ধুর বাড়ি গিয়েছিল বলে আমি যথেষ্ট বকেছি। তুই বললি আর পড়ে কাজ নেই, বিয়ে দিয়ে দেবো এবার। ভাবলাম ওকে ভয় দেখাতে বলছিস কথাটা, কিন্তু তুই যে আমার সঙ্গে কথা না বলে ওর বিয়ের যোগাযোগ করতে শুরু করবি, এ কথা স্বপ্নেও ভাবিনি। যা ইচ্ছে কর তোরা, আমি আর কিছু বলবো না। কথা কটা বলে ঝড়ের গতিতে নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন যূথিকা। অশোক তাড়াতাড়ি এগিয়ে এসে আঁচলটা টেনে ধরল দিদির। রিয়ার বিয়ে? এমন আজগুবি খবর পেলে কোথায় তুমি? যূথিকা কোনো কথা না বলে বক্রদৃষ্টিতে তাকালো বিথির দিকে। বিথি তখন কহাত দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। অশোক বলল, বুঝেছি, এটা ছোটদির কাণ্ড। যূথি কিছুটা শান্ত হয়ে বললেন, কে আসবে আজ বাড়িতে সেটা বল। অশোক হাত জোর করল, প্লিজ বড়দি, এটা জানতে চেয়েও না। অতিথির একান্ত অনুরোধ এই সারপ্রাইজটুকু রাখার। যূথিকা গম্ভীর গলায় বললেন, সারপ্রাইজ থাকছে শুধু আমার কাছে? অশোক ব্যস্ত সমস্ত হয়ে বললেন, না না, তা কেন? আমি আর ছোটদি ছাড়া কেউ জানে না অতিথিটা কে। ছোটদির আমন্ত্রণে আসছেন উনি। ছোটদি শুধু আমাকে বলেছে। মুহূর্তে বিদ্যুৎ চমকের মতো চিন্তাটা মাথার মধ্যে খেলে গেল। তবে কি? ধুত, এসব কি ভাবছেন যূথিকা? বিথির মুখে সেই মানুষটা শেষবার যে খবর পেয়েছিল যূথিকা, সেটা 34 বছর আগে। সিদ্ধার্থ এই বাড়িতে এসেছিল যূথির বাবার মৃত্যুর 1 বছর পর। তবে এর মাঝে বেশ কয়েকটা চিঠি এসেছিল। যূথি অফিস থেকে ফিরে দেখেছিল বিথির সঙ্গে বসে গল্প করছে সিদ্ধার্থ। সন্ধেবেলায় যূথি আর বিথির সামনেই মায়ের কাছে প্রস্তাবটা রেখেছিল সিদ্ধার্থ। কোনো ভনিতা না করে বলেছিল, যূথিকাকে আমি বিয়ে করতে চাই, তবে এখনই নয়, আমি 5 বছর অপেক্ষা করতে রাজি আছি। রমলা বলেছিলেন, 5 বছর পর তো আমার ছেলেরা সংসারের হাল ধরার উপযুক্ত হবে না। যূথি বিয়ে করলে এই সংসারের কি হবে সেটা ভেবে দেখেছ? তুমি বরং বিথিকে বিয়ে করতে পারো, ও ফর্সা, দেখতেও যূথির থেকে ভালো। রমলার কথায় চমকে উঠেছিল সামনে বসে থাকা 3টে মানুষই। বিথি উঠে চলে যেতে যেতে বলেছিল, ছি মা, ছি। সিদ্ধার্থ বলেছিল, আমি যূথিকে ভালোবাসি আর বিথিকে ছোট বোনের মতো দেখি। আপনার কাছ থেকে এমন কথা শুনবো সেটা ভাবিনি। রমলা বলেছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা মেয়েকে অনেকেই ভালোবাসার কথা বলবে। অপমানে লজ্জায় লাল হয়ে গিয়েছিল সিদ্ধার্থের চোখ মুখ। সেদিন আর এক মুহূর্ত এ বাড়িতে থাকেননি সিদ্ধার্থ।
যুথিকার অনুরোধে তাকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল সিদ্ধার্থ, কিন্তু বিথিকে চিঠি লিখত। আরও কমাস পরেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল মানুষটা। যাওয়ার আগে যে শেষ চিঠিটা লিখেছিল বিথিকে, সেটা যুথিকে দেখিয়েছিল বিথি। কিন্তু 34 বছর পর সেই মানুষটার মনে যুথি নামে মেয়েটার আর কোনো অস্তিত্বই নেই। হয়তো কোনো অস্ট্রেলিয়ান মহিলা কিংবা কোনো সুন্দরী বিদেশি ভারতীয় মেয়েকে বিয়ে করে চুটিয়ে সংসার করে চলেছে সে। যুথি নিজের মনেই হাসলেন। মন কি বিষম বস্তু। বিশেষ অতিথি আসবে শুনে তিনি সিদ্ধার্থের কথা ভেবে বসলেন। বিথির ডাকে চিন্তায় ছেদ পড়ল। যুথিকা তাকিয়ে দেখলেন হাতে কিছু জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে বিথি। যুথিকার কোনো অজুহাত টিকল না। বিথি, রঞ্জনা, সাথী সকলের পীড়াপিড়িতে একটা ভালো শাড়ি পরতে হলো যুথিকাকে বাড়িতে অতিথি আসবে বলে। সকাল 10:30 নাগাদ একটা বড় গাড়ি এসে দাঁড়ালো বাড়ির গেটে। ছুটে বেরিয়ে গেল বিথি। মিনিট দুয়েক পরে যাকে নিয়ে ঢুকলো, এত বছর পরও তাকে চিনতে কোনো অসুবিধা হলো না যুথিকার। তার মানে তার কল্পনাই সত্যি হলো। সামনে এসে দাঁড়ালেন সিদ্ধার্থ। কেমন আছো যুথি? বাকরুদ্ধ যুথিকা চেয়ে রইলেন তার স্বপ্নের পুরুষের দিকে। দীর্ঘদিন বিদেশে থাকার দরুন গায়ের রং উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। চুলের মাঝে মাঝে রূপলি রেখা, চেহারায় কিছুটা ভারী ভাব এসেছে। সিদ্ধার্থ বললেন, কথা বলবে না? যুথি কাঁপা স্বরে বললেন, ভালো আছেন আপনি? কথা বেশি দূর এগুলো না। কফি আর স্ন্যাক্স নিয়ে হাজির হলো দুই বউ। সবাই একসঙ্গে বসে কফি খেতে খেতে সিদ্ধার্থের কাছে অস্ট্রেলিয়ার কথা শুনছিল। যুথিকা বললেন, শুধু বিদেশের কথা বলছেন, নিজের পরিবারের কথা একটু বলুন। সিদ্ধার্থের বদলে উত্তরটা দিল বিথিকা। সিদ্ধার্থদার মা বাবা যে অনেক আগেই মারা গেছেন সেটা তো আমরা জানি। আর সিদ্ধার্থদা যখন বিয়েই করেননি, তখন সংসার আর আসবে কোত্থেকে? যুথি আলতো করে উচ্চারণ করলেন, বিয়ে করেননি কেন? সিদ্ধার্থ মৃদু হাসলেন, তুমিও তো করনি। আমার উপায় ছিল না, আমার ইচ্ছে ছিল না। ওদের কথার মধ্যেই কখন যে একে একে সবাই উঠে গেছে তা খেয়ালই করেনি যুথিকা। আরও একটু পর যুথিকা আবিষ্কার করলেন, কেউ কোথাও নেই, ফাঁকা বাড়িতে শুধু ওরা দুজন। কথা বলতে বলতে ওরা বাইরে এসে দাঁড়ালেন। সিদ্ধার্থ বললেন, তোমাদের সেই জুঁই ফুলের গাছগুলো আজও আছে দেখছি। যুথি বললেন, হ্যাঁ, ওগুলো আমার খুব প্রিয়, তাই নষ্ট হয়ে গেলে আবার নতুন করে চারা বসাই। পায়ে পায়ে কুয়োর ধারে এগিয়ে গেল সিদ্ধার্থ। এক মুঠো জুঁই ফুল তুলে এনে যুথির হাতে দিয়ে বললেন, আমি আজও তোমায় ভালোবাসি যুথি। আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসেনি। রিটায়ারমেন্টের পর এই একটা বছর অস্ট্রেলিয়াতেই ছিলাম। বলতে দ্বিধা নেই, তোমার মায়ের জীবদ্দশায় এই বাড়িতে আসতে ইচ্ছে করেনি। বিথিকা, অশোক, পলাশ সবাই মিলে সাহস জোগালো, তাই চলে এলাম। আজ আর আমায় ফিরিয়ে দিও না। যুথি কোনো কথা না বলে সংকোচে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। হইচই করতে করতে পুরো দলটা বাড়িতে ঢুকলো, প্রচুর ফুল, মিষ্টি, খাবার দাবার সঙ্গে নিয়ে। সঙ্গে একজন ম্যারেজ রেজিস্ট্রার। যুথিকার বুঝতে অসুবিধা হলো না, পুরোটাই পূর্ব পরিকল্পিত। রেজিস্ট্রেশনের পর মালা বদল, সিঁদুরদান সব শেষ হওয়ার পর যুথিকা বললেন, আমি এরপর কি করে বাইরে বের হব, কি করেই বা অফিস যাব? সিদ্ধার্থ বললেন, যাবে না, ভিআরএস নিয়ে নেবে। আমার এক হার্ট স্পেশালিস্ট বন্ধুকে দিয়ে তোমার হার্টের প্রবলেম প্রমাণ করে দেব। যুথিকা চোখ গোল করে বললেন, কি, আমার হার্টের ব্যামো? সিদ্ধার্থ যুথির হাতটা নিজের মুঠোয় ভরে চাপ দিলেন। অসুখটা তো হৃদয়েরই ছিল। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করতে করতে বিথিকা বলল, শুভ অপরাহ্ন। সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের আলিঙ্গনে আবদ্ধ হলো যুথি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।